নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে 30 জুলাই বেলা 11টায় তার নিজ বাড়ি তামিলনাড়ু রামেশ্বরমে। মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবার রাষ্ট্রপতি সম্মতি দিলেই 30 জুলাই সকাল 7টায় নাগপুর জেলে ফাঁসি হতে চলেছে ইয়াকুবের। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে 3 দোষীর ফাঁসি হচ্ছে না, কেন্দ্রীয় সরকার কর্তৃক ফাঁসির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামনে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলাবেন কিভাবে? ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আবারও অনেক কেনাকাটা, অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2015। আগামী 27 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20% ভারী ছাড়। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার যে কোনো কেনাকাটার উপর কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন সাপ্তাহিক লাকি ড্রয়ের অভাবনীয় পুরস্কার ও শেষে মেগা ড্রয়ের মাধ্যমে 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালাম আজাদের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে 30 জুলাই বেলা 11টায়। তামিলনাড়ু রামেশ্বরমে পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য, জানানো হয়েছে রাষ্ট্র মন্ত্রকের তরফে। দিল্লি থেকে বিশেষ বিমানে মাদুরাইয়ে পৌঁছানোর পর প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দেহ বায়ুসেনার বিশেষ বিমানে নিয়ে যাওয়া হলো রামেশ্বরমের কালামের পৈতৃক ভিটে মণ্ডপমে।
বুধবার মণ্ডপম জেলা স্কুলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সারাদিন প্রাক্তন রাষ্ট্রপতির দেহ রাখা থাকবে সেখানে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সম্পন্ন হবে রাষ্ট্ররত্নের শেষকৃত্য। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে 30 জুলাই বৃহস্পতিবার বেলা 11টায়। তামিলনাড়ু রামেশ্বরমে পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য। ভারতরত্ন এপিজে আব্দুল কালামের পরিবার চেয়েছিল ঘরের ছেলে শেষকৃত্য সম্পন্ন হোক তার জন্মভিটিতে। সেই মতো দিল্লি থেকে কালামের দেহ নিয়ে যাওয়া হচ্ছে তামিলনাড়ুর উদ্দেশ্যে। তামিলনাড়ু সরকার 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শেষকৃত্যে যোগ দিতে বুধবার সকালে দিল্লি থেকে একই বিমানে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী वेंकैया नायडू ও मनोहर पर्रिकर। मंत्री जी, मैं और अन्य मित्र हम लोग पार्थिव शरीर के साथ मदुरई जाएंगे। वहाँ से हेलीकॉप्टर रामेश्वरम जाएंगे। रामेश्वरम में उनका घर में ले जाएंगे, बाद में जनता का दर्शन के लिए रखेंगे और कल सुबह उनका अंत्यक्रिया होगा। उसके बाद हम लोग वापस आएंगे। अंत्येष्टि में कौन-कौन लोग, प्रधानमंत्री के अलावा और कौन-कौन लोग एक्सपेक्टेड? मालूम नहीं, प्रधानमंत्री आ रहे, इतना मालूम है कुछ मुख्यमंत्री लोग भी आना चाहिए। বৃহস্পতিবার শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা থাকতে পারবেন না কালামের শেষকৃত্যে শারীরিক অসুস্থতার কারণে। তার হয়ে প্রাক্তন রাষ্ট্রপতি শেষ যাত্রায় থাকবেন তার 7 জন প্রতিনিধি। I was here in Coimbatore for treatment and came to know about Dr. Abdul Kalam, and I felt very touched and sad to hear this news because he's a great human being and this world lost a great person, and I'm very touched with this. And since I had the opportunity to be here and very close to Rameshwaram, I took this opportunity to visit this place to show my respect to Dr. Kalam. সোমবার IIM শিলংয়ে বক্তৃতা করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কালাম। অসুস্থ কালামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। সোমবার এই সামরিক বাহিনীর বিশেষ বিমানে শিলং থেকে দিল্লিতে নিয়ে আসা হয় প্রাক্তন রাষ্ট্রপতির দেহ। কালামের দেহ রাখা হয়েছিল একটি সরকারি ভবনে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ভারতরত্ন সচিন টেন্ডুলকর সহ আরও অনেকে। এদিকে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বারাক ওবামা। দুদেশের মহাকাশ গবেষণায় কালামের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবার রাষ্ট্রপতির সম্মতি দিলেই 30 জুলাই সকাল 7টায় নাগপুর জেলে ফাঁসি হতে চলেছে ইয়াকুব মেননের। ইয়াকুবের ফাঁসি রোধের অন্তিম আবেদনও খারিজ করে দিল শীর্ষ আদালত। মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবার রাষ্ট্রপতি সম্মতি দিলেই আগামীকাল বৃহস্পতিবার সকাল 7টায় নাগপুর জেলে ফাঁসি হতে চলেছে ইয়াকুবের। ফাঁসির আদেশ রদের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে মেনন। সেই আর্জির শুনানিতে 2 বিচারপতির মতভেদের জেরে মামলা যায় উচ্চতর বেঞ্চে। 3 বিচারপতির বেঞ্চে সেই আবেদনের শুনানির পর বুধবার ফাঁসির সাজায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। Warrant has been legally and validly issued. They had the information, they were communicated, and therefore this is there. Now, so far as curative is concerned, it is said that this point which was taken by Korean Joseph J. Is not sustainable in law, because curative petition has been decided in accordance with law, Order 48, and in view of Ashok Bhopara case. Honorable Supreme Court has declined. So far as his petitions, mercy petitions are pending, they say that is the executive. So far as Supreme Court is concerned. आज विधान भवन आने की जरूरत जो मुझे पड़ी है वो एक बहुत ही दुर्दैवी घटना 93 साल जब हुई थी। मैंने माँ को गंवाया है, और जब बॉम्ब स्फोट में 13 साल का लड़का देखता है कि अपने माँ का शरीर का हर एक टुकड़ा टुकड़ा जब भी देखता है, तभी उसको पता चलता है कि 93 का बॉम्ब स्फोट कितना मायने रखता है और कितना भयंकर था। आज याकूब मेमन के फांसी का जब भी सवाल आया है, तभी न्याय व्यवस्था ने जो अपने को डिसीजन दिया था, जो 20 इयर्स हम लोग पेंडिंग रखे थे, उस पे हमारा विश्वास था। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীনই রাষ্ট্রপতির কাছে নতুন করে প্রাণ ভিক্ষার আর্জি জানালো মেননের আইনজীবী। এদিকে মহারাষ্ট্রের রাজ্যপাল ইয়াকুবের প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করলেন। এর আগে মেননের চূড়ান্ত আর্জি খারিজ করে দিয়েছিলেন বিচারপতি অনিল আর দাভে, কিন্তু ওই বেঞ্চের ওই বিচারপতি কোরিয়ান জোসেফ জানিয়েছিলেন আর্জি খারিজ প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। 2 বিচারপতির মত বিরোধের জেরেই মামলা যায় উচ্চতর বেঞ্চে। আর্জি খারিজের প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি নেই বলেই জানিয়েছে 3 বিচারপতির বেঞ্চ।
বৃহস্পতিবার সকাল 7টা বাজলেই শেষ হয়ে যাবে তার জীবন। তার আগে শেষবারের মতো স্বামীর সঙ্গে দেখা করতে মহারাষ্ট্রের নাগপুর জেলের উদ্দেশ্যে রওনা দিলেন স্ত্রী রিহান। মুম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড। এই অভিযোগে 21 বছর আগে তার স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই 2 দশক সময়ে স্বামীর সঙ্গে দেখা হয়েছে তার অনেকবার, কিন্তু প্রতিবারই দুজনের মাঝে দাঁড়িয়ে থেকেছে লোহার গরাদ। কিন্তু আশা ছাড়েননি তিনি। শেষ মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনেও বাদ মানেনি তার চোখের জল। অন্তত ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হোক স্বামীকে, এই আর্জি জানিয়েছেন বারবার, তবে শেষ রক্ষা হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে 3 দোষীর ফাঁসি হচ্ছে না, তাদের যাবজ্জীবন সাজাই বহাল রাখা হয়েছে। 3 জনের ফাঁসি চেয়ে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার, সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে 3 দোষীর ফাঁসি হচ্ছে না, তাদের যাবজ্জীবন সাজাই বহাল রাখা হয়েছে। 3 জনের ফাঁসি চেয়ে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার, সে আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। 2014 সালের 18 ফেব্রুয়ারি সান্থান, মরুগান এবং পেরারি ভালানের মৃত্যুদণ্ড খারিজ করে যাবজ্জীবনের নির্দেশ দেয়। তাদের প্রাণভিক্ষার আবেদনে কেন্দ্রের গড়িমসির কারণেই এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 1991 সালের 21 মে তামিলনাড়ুর শ্রীপেরুম্পুদুরে একটি জনসভায় তামিল টাইগারদের আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। 1999 সালে এই হত্যাকাণ্ডের চক্রান্তে জড়িত থাকার অভিযোগে LTTE এর সদস্য শ্রীলঙ্কার নাগরিক মরুগান ও সান্থন এবং তামিলনাড়ুর পেরারি ভালানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সুপ্রিম কোর্ট। মরুগানের স্ত্রী নলিনীকে প্রথমে চরমদণ্ড দেওয়া হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পরেই সাংবিধানিক বিধি মেনে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানান 3 রাজীব ঘাতক। 2011 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি প্রতিভা পাটিল সেই প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। এরপরই রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টে ফাঁসি রোধের আর্জি জানান 3 ঘাতক। কেন দীর্ঘ 11 বছর তাদের আর্জি ফেলে রাখা হয়, এই প্রশ্ন তুলে মরুগানদের দাবি, সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির এত অপরিমিত এবং অযৌক্তিক বিলম্ব অসাংবিধানিক। ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারায় স্বাধীনতা এবং জীবনের অধিকার সুরক্ষিত রাখার যে কথা বলা হয়েছে, প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত 11 বছর ঝুলিয়ে রেখে রাষ্ট্রপতি তা লঙ্ঘন করেছেন বলেও দাবি করা হয় মাদ্রাজ হাইকোর্ট দায়ের করা মামলায়। প্রসঙ্গত এর আগে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়, ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি সংবিধান বর্ণিত জীবনের অধিকার ও স্বাধীনতারই অংশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। अरे चोर चोर पकड़ जम के पकड़ है पकड़ है पकड़ 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 जम के पकड़ है पकड़ है पकड़ पकड़ पकड़। ক্লান্ত হয়ে পড়েছো? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। হ্যাঁ বুঝছি বুঝছি, ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান।
প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মারকে তোর ঝাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর বদলে দিয়ে জামানা সুরে সুরে তারানা একদিন নারানা নারানা জলপান সব আড্ডায় আনে প্রাণ প্রতিমা জলপান চানাচুর। বক্সনগরের জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এলো বাজাজ কোম্পানির পালসার ও ডিসকভারের বিভিন্ন মডেল এবং বিভিন্ন রঙের মোটর বাইক। এছাড়াও রয়েছে বাজাজের অন্যান্য বাইকের বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার পছন্দের মোটর বাইক কিনতে চলে আসুন জান্নাত মোটরসে। অগ্রিম বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড, বক্সনগর, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিরতির পর আবারও স্বাগত। দীর্ঘ 15 দিন যাবৎ পানীয় জল না পেয়ে অবশেষে পথ অবরোধ করল এলাকাবাসীরা। ঘটনায় সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ধরিয়া এলাকায় পরে মহকুমা শাসকের আশ্বাসে মুক্ত হয় অবরোধ। আবারও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী। এবার কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলে নয়, খোদ শহর এলাকায়। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকাধীন ধলিয়ায় সোনামুড়া আগরতলা সড়কে। জানা যায়, দীর্ঘ 2 সপ্তাহ যাবৎ এলাকাবাসীরা পানীয় জলের অভাবে ভুগছে। বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে বুধবার সকাল 11টা নাগাদ এলাকার মহিলারা ধলিয়ায় স্থিত সোনামুড়া আগরতলা সড়ক অবরোধ করে। অবরোধের জেরে উভয় পাশে বহু সংখ্যক গাড়ি আটকে পড়ে নাজেহাল হতে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস যাত্রী সহ সাধারণ যাত্রীকে। প্রায় 1 ঘন্টা যাবৎ চলে অবরোধ। জলের এত অসুবিধা, নদীর জল ঘোলা, নদীর জল কোনো ব্যবহার করতে পারি তারপরে আমরা অনেক রাস্তা অবরোধ লিগে করছি, আমরা নগর পঞ্চায়েতে জানাইছি। সব স্নান, বাসন, তারপরে বাচ্চা কাচ্চা স্কুলে পাঠা, রান্নাবাড়ি সব কিছুর তো অসুবিধা হয়। জল না পাইলে মেয়ে না, সব অসুবিধা। জল পাই না, হ্যাঁ 15 দিন যাবত জল পাই না। হ্যাঁ, তো এরপরে আমরা নগর পঞ্চায়েতে জানাইছি, 5 একটা ভেঙে দিয়েছে স্কুলের কাছে, 5টা ঠিক করতেছে না, করবো করে আজকে এতদিন। তাই আমরা জল খাইতারি না, নদীর জল বিটকারি দিয়ে খাইতেছি। আমরা আজকে রাস্তা অবরোধ করছি। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার পুলিশ, মহকুমা শাসক পান্না আহমেদ ও অতিরিক্ত মহকুমা শাসক মানিকলাল বৈদ্য। কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। অবশেষে মহকুমা শাসক আশ্বাস দেন যে আগামী 1 দিনের মধ্যে সমস্যার সমাধান করবেন। আশ্বাস পেয়ে পথ অবরোধ মুক্ত করে এলাকাবাসী। পানীয় জলের সমস্যা, ওই পাইপ এখানে লিক হয়ে যাওয়াতে জলের সমস্যা ছিল। অ্যাকচুয়ালি আমরাও জানতাম না, তো ওরা না বলছিল যে ডিডব্লিউএসকে জানিয়েছে। তো আমি এখন কথা বললাম, এখনই মিস্ত্রি আসবে, এসে আজকে বিকালের মধ্যে এটাকে ঠিক করে দেবে। আজকে বিকালের মধ্যে যাতে ওরা পানীয় জলের ব্যবস্থাটা হয়ে যায় সেটা আমরা আশ্বাস দিয়েছি, এবং সেই আশ্বাসে ওরা এখন রাস্তা ব্লকের সেটা মুক্ত করেছে। আজকে দিনের মধ্যে এটাকে আমরা ক্লিয়ার করব। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। জামাতার হাতে আক্রান্ত শাশুড়ি। ঘটনা আমবাসার আহমেদকর নগরে। আক্রান্তের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। অভিযুক্ত জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিয়ত এই বাড়ি ঝগড়া হতো। প্রতিদিন স্বামী শঙ্কর ঘোষ মদ্যপান করে তার স্ত্রীকে মারধর করত বলে অভিযোগ। বুধবার দুপুরে ঝগড়ার মাত্রা বেড়ে যায়। যখন শঙ্কর তার স্ত্রীকে লোহার রড দিয়ে মারতে আসে, তখন শাশুড়ি দুলুরানী কর আটকাতে আসতে শঙ্কর লোহার রড দিয়ে শাশুড়ির মাথায় বারবার আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়ে দুলুরানী কর। সঙ্গে সঙ্গে কোলাইস্থিত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওনাকে দ্রুতজীবিতে রেফার করে। চিকিৎসক আরও জানান, দুলুরানীর অবস্থা সংকটজনক। এই ব্যাপারে আমবাসা থানার পুলিশ একটি মামলা নেয়। এখন তো এসে পেশেন্টের তো সাংঘাতিক সিরিয়াস অবস্থা, কারণ দেখো এটা ইঞ্জুরি তো ফেস, মাথাতে এবং মুখে হয়েছে। এটা খুব সাংঘাতিকভাবে হয়েছে ভিতরে। এটা সিটি স্ক্যান অথবা এক্সরে করার বাদে তো কোনো কিছু বলা যাবে না এখন।
তো আপনাকে মানে জীবিত রেফার করবে? হ্যাঁ, জীবিত ইমিডিয়েটলি রিফার করে দিয়েছে। ফার্স্ট এইড ট্রিটমেন্ট সিরিটি ড্রেসিং করার পরে রিফার দিয়ে দিয়েছে এখান থেকে, আমাদের গাড়িতে রিফার দিয়ে দিয়েছে। মত কে বাইর ভিতরে ঢুকছে, তার বাবু বাইত নাই, এলা ঢুকছে পরে হেরা বক মত কে বেদান বক্তা আছে বেড়ার বউরে, বক শুক্রে শাশুড়ির বক্তা আছে, বেড়ার বউর বক্তা আছে, বক্তে বক্তে তাহলে মার ডাঙ্গা ফিডা ফিডি খুনা খুনি লেগে গেছে। কোন জায়গাতে হইছে ঘটনাটা? ঘটনা বাড়ির ভিতরে হইছে স্যার। বাড়ির ভিতরে কি ঘরের ভিতরে বাইরে? বাইরে স্যার। কেডা মারামারি লাগছে? কে? ওইটা আমার নন্দা জামাই, আমার শাশুড়িরে মারছে, ও দূরে দেখছে স্যার। ওই একটা ইয়ে দিয়ে কিটারে মারছে? তারপর অভিযুক্ত জামাতা শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে। এদিকে আরও জানা যায়, অভিযুক্তের বাড়ি এয়ারপোর্ট থানাধীন অলঙ্গনগর এলাকায়। 3 বছর আগে আমবাসা আহমেদকর নগর বাসিন্দা দুলুরানী করে মেয়ের সাথে তার বিয়ে হয়। সেই দিন থেকে এই বাড়িতে ঘরজামাই হিসেবে থাকে দিনমজুর শঙ্কর ঘোষ। হ্যাঁ, তোমার কি হয়? আমার শাশুড়ি। কে মারছে? কেলিগা? ওই তো বড় কাজে লাগে, তাহলে মাছকে না এসে লাগছে। তুমি বললো কাজে লাগছো কেটা লেগা? আমরা স্বামী থেকে তাহলে মধ্যে সেটা ধরছে কি, আমি বাঘের মতো বাড়ি দিয়েছি, আমি বাড়ি দিয়েছি। বাড়ি সোনা দাও দিয়া? না, রড দিয়ে। তোমার নাম কি দেয়া? আমার নাম বাপি ঘোষ। কেমন? আমি তো টুকটাক কাম করি। শাশুড়ির নাম কি দেয়া? হ্যাঁ, শাশুড়ির নাম কি দেয়া? দুলুরানী কর। দুলুরানী কর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিশালগড়ে মহকুমা কমিটির উদ্যোগে প্রয়াত 2 শ্রমিক সদস্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন সিআইটিউ বিশালগড় বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। মঙ্গলবার বেলা 11টায় ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে প্রয়াত 2 জন শ্রমিক সদস্যদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত কমরেড সাধন কর্মকার এবং অনিলচন্দ্র দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এবং তাদের আদর্শকে পাথেয় করে চলার উদ্দেশ্যেই এই স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে জানান টিএমএসইউ বিশালগড় বিভাগীয় সম্পাদক নারায়ণনাথ ভৌমিক। এই দিন 2 জনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন তাদের পরিবারের লোকজন সহ উপস্থিত নেতৃত্বরা। এই দিনে এই স্মরণসভার প্রধান বক্তা তথা সিআইটিইউ বিশালগড় বিভাগীয় সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক বলেন, প্রয়াত সাধন কর্মকার এবং অনিলচন্দ্র দেবনাথ 2টি পৃথক সংগঠনের গুরুত্বপূর্ণ আসনে ছিলেন এবং তাদের কাজকর্মে কোনো ত্রুটি ছিল না। তাদের আদর্শকে পাথেয় করে আগামী দিনে শ্রমিক সদস্যরা সংগঠনের ক্রিয়াকর্ম চালালে নিশ্চয়ই তার ফল ভালো হবে। আমাদের প্রয়াত কমরেড সাধন কর্মকার ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের একসময় প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে তিনি বিভাগীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব ছিলেন এবং প্রয়াত কমরেড অনিল দেবনাথ গত 16 জুলাই প্রয়াত হয়েছেন। উনি ছিলেন ত্রিপুরা তাঁত শ্রমিক ইউনিয়নের বিভাগীয় নেতৃত্ব এবং সিআইটিউর বিভাগীয় অন্যতম সদস্য। তাদের এই স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের এই যে কর্ম ক্ষমতা ছিল, কর্মদক্ষতা ছিল, তাকে পাথেয় করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই। তাছাড়া আলোচনা করেন ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য রোহেল আলম সহ স্থানীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক বিভাগীয় কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শিমুল চক্রবর্তী সহ অন্যান্যরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সংগঠনকে শক্তিশালী করে তুলতে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বিভাগীয় কনভেনশন। কনভেনশনটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেল 4টায় নেতাজিনগরস্থিত কমিউনিটি হলে। কনভেনশনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য শিমুল চক্রবর্তী, সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ সহ অন্যান্য অতিথিরা। কনভেনশনের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য নেতৃত্ব শিমুল চক্রবর্তী। শহীদ বেদিতে মাল্যদান করেন নেতৃত্বরা। ভেতরের অনুষ্ঠান শুরুতেই প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরী ও বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্যা শর্মিষ্ঠা রায়কে নিয়ে সভাপতি মণ্ডলী গঠন করে শুরু হয় কনভেনশন। প্রথমেই আলোচনা করেন রাজ্য নেতৃত্ব শিমুল চক্রবর্তী।
উনার আগে আর কোন নেতা ছিলেন না, একমাত্র মোদী। তিনি আকাশ থেকে পাতালে নেমেছেন আমাদের ভূমিতে দাঁড়িয়ে আমাদের দেশের মানুষের মঙ্গল করবেন। সেই মঙ্গল করবার জন্য ভারতবর্ষের মাটিতে ভগবান রূপে নরেন্দ্র মোদীকে আবির্ভাব করেছেন। সেই ভগবান বক্তৃতা করছেন, ভারতবর্ষের মানুষরা সবাই ভগবানের বক্তৃতা শুনছেন। আর সেই ভগবান নরেন্দ্র মোদী বক্তৃতা করে বলছেন, আমার দুঃখ হয় স্বাধীনতার 68 বছর অতিক্রান্ত, কোন সরকার প্রধানমন্ত্রী এই দেশের যুবকদের জন্য কোন নীতি। বিভাগ এলাকার 9টি অঞ্চল কমিটি থেকে প্রায় 300 জন সদস্যা উপস্থিত ছিলেন। সংগঠনকে শক্তিশালী করতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি নিয়ে আলোচনা করেন বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক ভারী বর্ষণে কাঠালিয়া ব্লকের অন্তর্গত লেদ্রাবাড়ি গ্রামে সবজি চাষিদের মাথায় হাত। দাবি উঠছে সরজমিনে তদন্তক্রমে আর্থিক ক্ষতি প্রদানের, কিন্তু এখনো পর্যন্ত নির্বিকার কৃষি দপ্তর। বিগত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের ফলে কাঠালিয়া ব্লক এলাকার বহু সবজি চাষির সোনার ফসল ব্যাপক বর্ষণের জেরে জল জমে পচন ধরে গিয়েছে। ধার্য না করে অনেক চাষি বর্ষার মরশুমে সবজি বাজারজাত করার প্রত্যাশা নিয়ে অস্বাভাবিক খাটুনি খেটে নানা সবজির চাষ করেছিল। একাংশ চাষির প্রত্যাশা অনুযায়ী ফলনও সন্তোষজনক দৃশ্যত নজর কাড়াই প্রত্যক্ষ করার মতো ছিল, কিন্তু প্রাকৃতিক রোষানলে লেদ্রাবাড়ি গ্রামের একে একে বহু সবজি চাষির ফলন সর্বশান্ত হয়। অসহায় ছন্নছাড়া চাষিদের পাশে নেই কৃষি দপ্তরের কর্মকর্তা বা এলাকার জনপ্রতিনিধি কেউই। এমনই এক করুণ সর্বনাশা প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য চোখে পড়ল ব্লক এলাকার লেদ্রাবাড়ি গ্রামের মালমিয়ার কপি ক্ষেতের বেহাল দৃশ্য। সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সবজি চাষি মালমিয়ার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কামাই নদীর জল প্লাবিত হয়ে চাষির দেড়কানি কপি ক্ষেত এখন সর্বশান্ত। 7000 কপিতে পচন ধরে একেবারে ধ্বংস হয়ে গেছে। এ ব্যাপারে চাষি মালমিয়া জানায়, কফি বাজারে নিলে আমি 20 টাকা 30 টাকা করে বেচতাম। আল্লাহ আমারে এবার শেষ করে দিছে দুনিয়ার, আর কিচ্ছু নাই। আমি এখন রেন ফিন কি দিয়ে সুজাই, আমার আর আত্মহত্যা করার কোনো নিরুপায় নেই। একখানি খেত এই ঝিঙ্গা আর কার ফলে শেষ, কি করিয়াম, আমার আর কোনো উপায় নাই। এই বৃষ্টিতে জলে সব শেষ। গ্রামের আরেক চাষি আব্দুল বারেক জানায়, 10 ঘন্টা 12 ঘন্টা করলা, শশা 12-13 ঘন্টা কামাই নদীর পাড়ের আতিল, সমস্ত কিছু লয়ে গেছে কামাই নদীর জলে। 2 দিন অনবরত বৃষ্টি সব কিছু মারিয়ে গেছে। এখন যদি কোনো সরকার ইচ্ছা করে আমরা কিছু সাহায্য সহায়তার ব্যবস্থা করতে পারে। কৃষি দপ্তরের কোনো কর্মী আইছিল না? কৃষি দপ্তরে এই পর্যন্ত কোনো কেউ আইছে না। পঞ্চায়েত থেকে কেউ আইছিল? পঞ্চায়েত থেকেও কেউ আইছে না। তো সরকারের একটু আগ্রহ যদি হয় তাহলে আমরা যদি একটু সহায়তা করে তাহলে আমরা আগামী দিন আবার উঠতে যাম। এখন ছন্নছাড়া হতাশাগ্রস্ত চাষিদের একমাত্র ভরসা যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন তারা, তাতে পরিবার নিয়ে হতদরিদ্র পরিবারগুলো বেঁচে থাকাই কষ্টসাধ্য। এই অবস্থায় কৃষি দপ্তর এগিয়ে না আসলে পুনরায় সবজি ফলানো চাষিদের পক্ষে অসম্ভব। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমা আভাঙ্গা ফিশারি দপ্তরের তত্ত্বাবধানে মৎস্য চাষিদের মধ্যে চারাপোনা বিতরণকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও নতুনভাবে উঠতে শুরু করেছে অভিযোগ। প্রতি বছর বর্ষার মরশুমে মৎস্য চাষিদের স্কিম ওয়াইজ চারাপোনা বিতরণ করে আসছে মহকুমা আভাঙ্গা ফিশারি দপ্তর। এবারও মৎস্য চাষিদের চারাপোনা বিতরণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আভাঙ্গা ফিশারি দপ্তর দুর্গাচমনি ব্লকের কমলপুর সার্কেলে পোনা বিতরণ শুরু করে। এ ব্যাপারে কমলপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত ফিশারি অ্যাসিস্ট্যান্ট অপরাজিতা দেববর্মার তত্ত্বাবধানে মঙ্গলবার বালিগাঁও, বিলাসছড়া, নোয়াগাঁও, মায়াছড়ি, হাড়ের খোলা গাঁও সভায় চারাপোনা বিতরণ করা হয়। এ ব্যাপারে ফিশারি অ্যাসিস্ট্যান্ট অপরাজিতা দেববর্মা জানান, আচ্ছা টোটাল আমরা কতটি করে দেব, কত সংখ্যক করে দেওয়া হবে? কতটুক সংখ্যক এটা আমাদের স্কিম ওয়াইজ। এই বালিগাঁও জিপিতে 2 জন বেনিফিশিয়ারি, তারা 1640 টাকা করে পার বেনিফিশিয়ারি পাইব। আর বিলাসছড়াতে যেটা দিব তারা ছোট পুকুরে মাছ চাষ, আর ওইখানে আমরা 450 টাকা পার হেড বেনিফিশিয়ারি দেওয়া হইব। প্রসঙ্গত আভাঙ্গা ফিশারি দপ্তর কমলপুর সার্কেল সহ দুর্গাচমনি এবং সালেমা আরডি ব্লকের বেনিফিশিয়ারিদের জন্য প্রতি বছর টেন্ডারের মাধ্যমে চারাপোনা কারবারিদের নিকট হতে আবেদনপত্র গ্রহণ করে, কিন্তু বাস্তবে দেখা যায় টেন্ডার প্রদানকারীদের মধ্যে আবেদনকারীদের না দিয়ে দপ্তরের মনের মানুষকে সুযোগ করে দেয়।
অবৈধভাবে অধিক মুনাফা লাভের আশায়। তাই সাধারণ বেনিফিশিয়ারিদের মধ্যে প্রতি বছর জালিয়াতির অভিযোগ উঠে, এবারও তার ব্যতিক্রম হলো না। এটা কি ধরনের কথা? আপনার পয়সা কি সরকার কম দিব? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকারের অ্যান্টি ডেঙ্গু মাস্ককে স্বাগত জানিয়ে তেলিয়ামুড়ায় গ্রিন সার্কেল সামাজিক সংস্থার উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া শহরে। র্যালিতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও। সমাজকে সচেতন করার লক্ষ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকারের অ্যান্টি ডেঙ্গু মাস্ককে স্বাগত জানিয়ে তেলিয়ামুড়ার একটি সামাজিক সংস্থা গ্রিন সার্কেল এক সচেতনতামূলক মিছিলের আয়োজন করে তেলিয়ামুড়া শহরে। তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত দুটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মিছিলের আগে একটি আলোচনা সভার আয়োজন করে সামাজিক সংস্থাটি। আলোচনায় অংশগ্রহণ করেন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত এমওআইসি ডক্টর প্রীতম দেববর্মা। তিনি ডেঙ্গু সম্পর্কীয় যাবতীয় তথ্য তুলে ধরেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে। এরপর সামাজিক সংস্থাটি তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে একটি র্যালি বের করে ডেঙ্গু বিরোধী অভিযান সম্পর্কীয়। তেলিয়ামুড়া রাজপথ ধরে মিছিলটি শহরের অলিগলিতে ডেঙ্গু সম্পর্কীয় সচেতনতামূলক প্লে কার্ড নিয়ে মিছিল করে। তাদের এই অনুষ্ঠান সম্পর্কে সামাজিক সংস্থার এক কর্মকর্তা জানান, এটা ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ন্যাশনাল ভেক্টর ব্রোন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীনে এবং তেলিয়ামুড়া সামাজিক সংস্থা গ্রিন সার্কেলের উদ্যোগে আজকে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির অন্তর্গত দুটি স্কুলকে নিয়ে আমরা এই র্যালিটা করছি। মূলত এটা ডেঙ্গু অ্যাওয়ারনেস র্যালি হবে, কারণ এই গত মাস আমাদের সরকার, ত্রিপুরা সরকার এই মাসটিকে অ্যান্টি ডেঙ্গু অবজারভেশন মান্থ হিসেবে ঘোষণা করেছে। এই উপলক্ষে আমরা আজকে এই র্যালিটি এখানে আয়োজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসের তাই লাইফ সুপারহিট। প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালামের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে 30 জুলাই বেলা 11টায় তার নিজ বাড়ি তামিলনাড়ু রামেশ্বরমে। মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত ইয়াকুব মেননের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এবার রাষ্ট্রপতি সম্মতি দিলেই 30 জুলাই সকাল 7টায় নাগপুর জেলে ফাঁসি হতে চলেছে ইয়াকুবের। রাজীব গান্ধী হত্যাকাণ্ডে 3 দোষীর ফাঁসি হচ্ছে না, কেন্দ্রীয় সরকার কর্তৃক ফাঁসির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।